হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ইতিহাসের মোট 300টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু লুসেন্টের জিকে বই থেকে নেওয়া। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা 100% কমন যুগ প্রশ্ন উত্তরগুলো নিয়েছি, মানে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়েছি যেগুলো তোমাদের বিগত বছরে এসেছে, ঠিক আছে। আর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ইম্পর্ট্যান্ট হবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এই ভিডিওতে নিয়েছি, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এর আগে আমরা অলরেডি একটা, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের একটা 300টি লুসেন্ট জিকে, ঠিক, 300টি লুসেন্ট জিকের একটা আমরা ভিডিও আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে তোমরা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, যদি তোমরা ওই পলিটিক্যাল সায়েন্সের 300 জিকে, ঠিক আছে, আর এই হিস্টোরির 300 জিকে, যদি তোমরা এই দুটো জিকে, যদি তোমরা মানে এই দুটো ভিডিও যদি তোমরা সম্পূর্ণ ক্লিয়ারভাবে, ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই হিস্টোরি আর মানে তোমাদের পলিটিক্যাল সায়েন্স, এই দুটো থেকে তোমরা 100% কিন্তু এক্সামে কমন পাবে, 100% কমন পাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমরা এই দুটো ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অবধি 2 থেকে যদি 3 বার দেখো, ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো মুখস্থ প্রায় হয়ে যাবে, ঠিক। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে রামচরিত গ্রন্থটি কার লেখা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা, ঠিক আছে। নেক্সট দেখে দেখো ফ্রেন্ডস, পবনদূত গ্রন্থটি কার লেখা। তো এটা ধৈর লেখা, ঠিক আছে, ধৈর লেখা হচ্ছে পবনদূত গ্রন্থটি। এরপর দেখো দান সাগর ও অদ্ভুত সাগর, এই দুটি গ্রন্থটি সেটা বল্লাল সেনের লেখা, ঠিক আছে। আর বৃহৎ সংহিতা এই গ্রন্থটি বরাহ মিহিরের লেখা, ঠিক আছে। আর মাধ্যমিক সূত্র গ্রন্থটি সেটা হচ্ছে নাগার্জুনের লেখা, ঠিক। দেখো ফ্রেন্ডস, মানে কোন গ্রন্থটি কার লেখা, এখান থেকে তোমাদের কিন্তু ইতিহাস থেকে একটা প্রশ্ন এক্সামে কিন্তু দেয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা, সেটা হচ্ছে অশ্ব ঘোষের লেখা, ঠিক। আর মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা, সেটা হচ্ছে বিশাখ দত্তের লেখা, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, বজ্র সূচি গ্রন্থটি, এটাও কিন্তু বিশাখ দত্তের লেখা। দেখো ফ্রেন্ডস, বিশাখ দত্তের দুটি গ্রন্থ রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে মুদ্রা রাক্ষস আর একটা হচ্ছে বজ্র সূচি, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, 9 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে চরক সংহিতা এই গ্রন্থটি কার লেখা। তো মনে রাখবে এটা চরকের লেখা, ঠিক আছে। আর পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা, এটা হচ্ছে বিষ্ণু শর্মার লেখা, ঠিক আছে। এরপর এরপর দেখো ফ্রেন্ডস, 11 নম্বর, যেটা হচ্ছে দয়াভাগ, দয়াভাগ গ্রন্থটি সেটা হচ্ছে জেমুত বাহনের লেখা দয়াভাগ গ্রন্থটি, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, মহাভাষ্য গ্রন্থটি, এটা মনে রাখবে পতঞ্জলির লেখা, ঠিক আছে। মহাভাষ্য গ্রন্থটি সেটা পতঞ্জলির লেখা, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, রত্নাবলী গ্রন্থটি সেটা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। প্রিয়দর্শিকা গ্রন্থটি সেটা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। তো দেখো ফ্রেন্ডস, হর্ষবর্ধনের এই দুটি গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে রত্নাবলী আর একটা হচ্ছে প্রিয়দর্শিকা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, অষ্টাধ্যায়ী গ্রন্থটি সেটা মনে হয় পাণিনির লেখা, ঠিক আছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, মেঘদূত যে গ্রন্থটি, এটা হচ্ছে কালিদাসের লেখা। আর কুমার সম্ভব, ঠিক আছে, মেঘদূত আর কুমার সম্ভব এই দুটি কিন্তু কালিদাসের লেখা, ঠিক আছে। নেক্সট আর দেখো ফ্রেন্ডস, কালিদাসের এই দুটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রন্থ, ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে এখান থেকে প্রশ্ন অনেকবার এসেছে, ঠিক আছে, বিগত বছরের এক্সামে, আর এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসারও চান্স রয়েছে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, মৎস্যকটিকম গ্রন্থটি, এটা হচ্ছে শূদ্রকের লেখা, ঠিক। আর এরপর দেখো হরপ্পা সভ্যতাটা কে আবিষ্কার করে। তো দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু, যেমন তোমাদের সিলেবাসে মানে তোমাদের বইয়ে আছে, চ্যাপ্টারে প্রথমে রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, ঠিক আছে, তারপর রয়েছে ওই যে তোমাদের কি ওই বেদ রয়েছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু এই এই ভিডিওতে কিন্তু মানে সাজানো হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো, মানে সেইভাবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, যে প্রশ্ন যেটা বললাম যে হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করে, তো এটা আবিষ্কার করে দয়ারাম সাহানি, ঠিক আছে। হরপ্পা সভ্যতাটি কত সালে আবিষ্কার করা হয়, সেটা মনে রাখবে 1921 সালে হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করা হয়, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, হরপ্পা সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত, তো মনে রাখবে ইরাবতী নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতাটি, ঠিক আছে। এরপর এরপর দেখো ফ্রেন্ডস, বৃহৎ শস্যাগার কোন কেন্দ্রে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, মনে রাখবে হরপ্পার কেন্দ্রের মধ্যে বৃহৎ শস্যাগারটি পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, মহেন্দ্র কেন্দ্রটি কে আবিষ্কার করে, তো এটা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর হরপ্পা আবিষ্কার করে কে, দয়ারাম সাহানি, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার করা হয়, তো এটা মনে রাখবে 1922 সালে মহেঞ্জোদারোকে যে কেন্দ্রটি, সেটা 1922 সালে আবিষ্কার করা হয়। আর হরপ্পা কেন্দ্রটি কত সালে আবিষ্কার করা হয়, সেটা 1921 সালে আবিষ্কার করা হয়, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, মহেঞ্জোদারো সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত,
তো ফ্রেন্ডস মনে রাখবে সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, ব্রোঞ্জ নির্মিত উলঙ্গ নর্তকী কোন কেন্দ্রে পাওয়া যায়? তো পাওয়া যায় এটা মহেঞ্জোদারো কেন্দ্রটির মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, চানহুদারো কেন্দ্রটি কে আবিষ্কার করে? তো এটা আবিষ্কার করে ননী গোপাল মজুমদার। ঠিক আছে, ননী গোপাল মজুমদার চানহুদারো যে কেন্দ্রটি সেটা আবিষ্কার করে। ঠিক আছে, নেক্সট এরপরে প্রশ্ন দেখো ফ্রেন্ডস, চানহুদারো কেন্দ্রে কি কি পাওয়া যায়? তো সেখানে পাওয়া যায় কুকুরের পায়ের ছাপ আর গরুর গাড়ি। ঠিক আছে, এই দুটো বিষয় চানহুদারোর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, কালীবঙ্গাল কেন্দ্রটি কি আবিষ্কার করে? তো এটা আবিষ্কার করে এ ঘোষ। ঠিক আছে, নেক্সট যদি দেখো লোথাল কেন্দ্রটি কি আবিষ্কার করে? তো এটা আবিষ্কার করে এস আর রাও। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, লোথাল থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। দেখো লোথাল আবিষ্কার করে কি এস আর রাও। ঠিক আছে, আর এই দেখো প্রথম কোথায় মানে ধান চাষের প্রমাণ পাওয়া যায়, সেটা মনে রাখবে, লোথালই প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 32 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কোথায় নগর পরিকল্পনা ব্যবস্থা পাওয়া যায়? সেটা মনে রাখবে বনওয়ালিতে। ঠিক আছে, নেক্সট দেখো মেহেরগড় সভ্যতাটা কে আবিষ্কার করে? এটা আবিষ্কার করে জে এফ জেরিচ, মানে ফুল ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যা ফ্রেসোয়া জেরিচ। ঠিক আছে, মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করে। তোমরা আমাকে এখানে প্রশ্নের উত্তরটা জানাও যে মেহেরগড় সভ্যতাটা কত সালে আবিষ্কার করা হয়। যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাও। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্রটির নাম কি? সেটা হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে, ধোলাভিরা যে কেন্দ্রটি সেটা সব থেকে নতুন আবিষ্কৃত। নেক্সট দেখো ফ্রেন্ডস, কোন কেন্দ্রে জল সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল? তো সেটা ছিল ধোলাভিরাতে। ঠিক আছে, ধোলাভিরাতে। নেক্সট এরপর দেখো, ঋক বৈদিক যুগের সময়কাল ছিল সেটা ছিল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই যে সময়কালটা এটা ছিল ঋক বৈদিক যুগের সময়কাল। ঠিক আছে, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল ছিল সেটা ছিল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে এই যে এর মাঝেকার যে 400, ঠিক আছে 400 সাল, সেটা ছিল পরবর্তী বৈদিক যুগের সময়কাল। ঠিক আছে, নেক্সট দেখো বৈদিক যুগে সেনাপতিকে কি বলা হতো? তো সেটা বলা হতো সেনানি বলা হতো। ঠিক আছে, বৈদিক যুগের সেনাপতিকে। এরপর দেখো ফ্রেন্ডস, বৈদিক যুগের ব্রজের প্রধানকে কি বলা হতো? তো বলা হতো ব্রজপতি। ঠিক, নেক্সট দেখো বৈদিক যুগের কুলের বা পরিবারের প্রধানকে কি বলা হতো? তো ফ্রেন্ডস মনে রাখবে, বৈদিক যুগের কুলের বা পরিবারের প্রধানকে বলা হতো কুলপা। ঠিক আছে, নেক্সট এরপর দেখো 41 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে বৈদিক যুগের গ্রামের প্রধানকে কি বলা হতো? তো মনে রাখবে, গ্রামীণ বলা হতো বৈদিক যুগের গ্রামের প্রধানকে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, বৈদিক যুগে জনের প্রধানকে কি বলা হতো? তো মনে রাখবে গোপ বলা হতো। ঠিক আছে, জনের প্রধানকে বলা হতো গোপ। তো দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে বললাম না যে বৈদিক যুগের জনের প্রধান, তারপর কুলের প্রধান, ঠিক আছে ব্রজের প্রধান, সেনাপতি কি বলা হতো, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, কারণ এগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 43 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের, এখানে দেখো ফ্রেন্ডস একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে গরুকে। ঠিক আছে, গুরু হবে না। বৈদিক যুগের গরুকে কি বলা হতো? মনে রাখবে অগ্ন বলা হতো। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস 44 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে আর্যদের বৃষ্টির দেবতার নাম কি ছিল? সেটা ছিল ইন্দ্র, ছিল আর্যদের বৃষ্টির দেবতা। ঠিক আছে, 45 নাম্বার, আর্যদের আগুনের দেবতার নাম কি ছিল? তো অগ্নি ছিল আর্যদের আগুনের দেবতা। ঠিক আছে, এরপর দেখো আর্যদের জলের দেবতার নাম ছিল বরুণ। ঠিক আছে, আর আর্যদের, দেখো ফ্রেন্ডস এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, 46 নম্বর প্রশ্নটা হবে আর্যদের বায়ু দেবতার নাম কি ছিল? তো সেটা ছিল বরুণ। ঠিক আছে, আর জলের দেবতার নাম ছিল সেটা ছিল পার্জন্য। ঠিক আছে, এই দুটো কিন্তু এখানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন, সেটা হচ্ছে জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে? তো মনে রাখবে, ঋষভদেব হচ্ছে জৈন ধর্মের প্রথম প্রবর্তক। আর 23তম তীর্থঙ্কের নাম কি জৈন ধর্মে? সেটা হচ্ছে পার্শ্বনাথ। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কের নাম কি? সেটা হচ্ছে মহাবীর। জৈন হতে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। ঠিক, তো দেখো ফ্রেন্ডস এই জৈন ধর্মের এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই নাম মনে রাখবে। ঠিক আছে, এক হচ্ছে জৈন ধর্মের প্রবর্তককে, সেটা হচ্ছে ঋষভদেব। ঠিক আছে, নেক্সট দেখো জৈন ধর্মের যে 23তম তীর্থঙ্করের নাম কি? সেটা হবে পার্শ্বনাথ। আর 24তম তীর্থঙ্কর হচ্ছেন এবং শেষ তীর্থঙ্কর হচ্ছেন কে? মহাবীর জৈন। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 51 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে মহাবীরের জন্ম হয় কোথায়? তো মনে রাখবে বৈশালী জেলার কুন্দ গ্রামে।
ঠিক আছে, কোথায়? বৈশালী জেলার কুন্দ গ্রামে মহাবীরের জন্ম হয়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, মহাবীরের পিতার নাম কি? সেটা হচ্ছে বর্ধন। বর্ধন হচ্ছে মহাবীরের পিতার নাম। নেক্সট দেখো, মহাবীরের মাতার নাম সেটা হচ্ছে লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা। লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা হচ্ছে মহাবীরের মায়ের নাম। ঠিক আছে, মানে শুধু ত্রিশলা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো, মহাবীরের স্ত্রীর নাম সেটা মনে রাখবে যশোদা হচ্ছে মহাবীরের স্ত্রীর নাম, আর কন্যার নাম হচ্ছে পরিদর্শনা। ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, মহাবীরের প্রথম শিষ্য মনে রাখবে জামিলি। ঠিক আছে, জামিলি যেটা হচ্ছে তিনি হচ্ছেন মহাবীরের প্রথম শিষ্য। নেক্সট দেখো, জৈনদের আদি শাস্ত্রের নাম কি? সেটা হচ্ছে ভদ্রবাহু রচয়িত। ভদ্রবাহু রচয়িতা কল্পসূত্র যেটা সেটা হচ্ছে জৈনদের আদি শাস্ত্র। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে বিহারের পাভা নগরীতে 72 বছর বয়সে দেহত্যাগ করেন মহাবীর জৈন। ঠিক আছে, নেক্সট। জৈন ধর্মের ত্রিরত্নের নাম কি? তো মনে রাখবে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ, এই তিনটে হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্নের নাম। ঠিক আছে, নেক্সট। দেখো, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়? তো এটা হয় পাটলিপুত্রতে। ঠিক আছে, প্রথম জৈন সম্মেলন হয় পাটলিপুত্রে। ঠিক। আর দ্বিতীয় জৈন সম্মেলন যেটা সেটা হয় কোথায়? সেটা হয় গুজরাটের বল্লভী। ঠিক আছে, গুজরাটের বল্লভীতে জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলনটা হয়। ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সেটা হবে দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ যেটা সেটা জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম। ঠিক। আর জৈনদের ধর্মগ্রন্থ যেটা সেটা কি ভাষায় লেখা? সেটা মনে রাখবে প্রাকৃত ভাষায় লেখা। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 64 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কৃষকেরা জৈন ধর্ম গ্রহণ করেনি কেন? তো মনে রাখবে যে জৈন ধর্মের প্রাণ হইতে কিন্তু নিষিদ্ধ ছিল, তার কারণে কৃষকেরা জৈন ধর্ম গ্রহণ করেনি। আর দেখো ফ্রেন্ডস, চাষ করার সময় কি কৃষকের লাঙ্গল দিয়ে অনেক পোকামাকড় মারা যেত, তাই কৃষকেরা জৈন ধর্ম গ্রহণ করেনি। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 65 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থানের নাম কি? মানে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? তো দেখো ফ্রেন্ডস, মনে হবে কাপিলা বস্তু শহরে লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেন কবে? তো মনে রাখবে 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। 566 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, নেক্সট। এরপর হচ্ছে গৌতম বুদ্ধের পিতার নাম সেটা হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে, আর গৌতম বুদ্ধের মাতার নাম সেটা হচ্ছে মায়াদেবী। তো দেখো ফ্রেন্ডস, এখানে মানে এই যে আমার মহাবীর জৈন আর গৌতম বুদ্ধ, ঠিক আছে, এই যে এদের পিতার নাম মাতার নাম, কোথায় জন্মগ্রহণ করে কোথায় মারা যায়, ঠিক আছে, এইগুলোতে অনেক মানে প্রায় সবাই কিন্তু কনফিউজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একটা মানে উপস্থিত বুদ্ধি দিতে চাই, যেটা হচ্ছে তোমরা খাতা নেবে। ঠিক আছে, খাতার এক সাইড লিখবে মহাবীর জৈন আর এক সাইড লিখবে গৌতম বুদ্ধ। ঠিক। এখানে লিখবি জন্মগ্রহণ কোথায় করে মানে মহাবীর জৈন, আর এই সাইডে লিখবে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করে। ঠিক আছে, আর তার ধর্মগ্রন্থের নাম কি, ধর্মগ্রন্থের নাম কি, ধর্মগ্রন্থ যেটা সেটা কি ভাষায় লেখা, আর গৌতম বুদ্ধের মানে ধর্মগ্রন্থ যেটা সেটা কি ভাষায় লেখা, আর মহাবীরের মায়ের নাম কি, ঠিক আছে, বাবার নাম কি মানে পিতার নাম কি, ঠিক আছে, কন্যার নাম কি, এইভাবে কিন্তু এই দু সাইডে কিন্তু তোমরা ভালোভাবে লিখে নেবে। ঠিক আছে, তারপর মানে এই সাইডে পড়বে একবার, এই সাইডে পড়বে একবার, তাহলে কি এই দুটোর মধ্যে যে কনফিউশনটা তোমাদের থাকে সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমরা করবে, দেখবে তোমাদের কিন্তু যে কনফিউশনটা থাকে যে মহাবীর জৈন সম্পর্কে আর গৌতম বুদ্ধ সম্পর্কে, সেই কনফিউশনটা কিন্তু থাকবে না 100%। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, 69 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কত বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে? তো মনে রাখবে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, গৌতম বুদ্ধ গৃহত্যাগ করাকে কি বলা হয়, মানে এই ঘটনাটাকে কি বলে? তো মনে রাখবে মহাভনিষ্ক মন বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, গৌতম বুদ্ধের মৃত্যু কবে হয়, মানে কবে হবে না, এখানে কবে হয় আর কি। ঠিক আছে, তো এটা হবে 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যু হয়। ঠিক আছে, নেক্সট দেখো, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়? সেটা মনে রাখবে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে। ঠিক আছে, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাটাকে কি বলা হয়? সেটা বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, নেক্সট দেখো,
বৌদ্ধদের ত্রিরত্নের নাম কি কি? তো মনে রাখবে বুদ্ধ, ঠিক আছে, বৌদ্ধ, বুদ্ধ ধর্ম আর সংঘ, ঠিক আছে, এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম সেটা হচ্ছে ত্রিপিটক। আর ত্রিপিটক যেটা, সেটা কি ভাষায় লেখা? সেটা পালি ভাষায় লেখা, ঠিক আছে। আর তোমরা একটু আগে তোমাদেরকে বললাম যে মহাবীর জৈনের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সেটা ছিল দ্বাদশ অঙ্গ। আর দ্বাদশ অঙ্গটা কি মানে কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা। সেইভাবে দেখো ফ্রেন্ডস, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। আর এই ত্রিপিটক যেটা, সেটা পালি ভাষায় লেখা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ত্রিপিটক কয় ভাগে বিভক্ত? সেটা মনে রাখবে 3 ভাগে বিভক্ত। এক হচ্ছে সুপ্ত পিটক, 2 হচ্ছে বিনয় পিটক, আর 3 নাম্বার হচ্ছে অভিধর্ম পিটক, ঠিক আছে। এই 3টা ভাষায় ত্রিপিটক মানে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, বৌদ্ধের ঘোড়ার নাম কি ছিল? তো মনে রাখবে কণ্টক ছিল বৌদ্ধের ঘোড়ার নাম, ঠিক। এরপর দেখো বৌদ্ধের মানে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? সেটা মনে রাখবে রাজগৃহেতে হয় প্রথম বৌদ্ধ সম্মেলন, ঠিক। আর প্রথম বৌদ্ধ সম্মেলন কার সময় হয়? সেটা হয় অজাত শত্রুর সময়, ঠিক আছে। 483 খ্রিস্টপূর্বাব্দে অজাত শত্রুর সময় বৌদ্ধদের, ঠিক আছে, প্রথম ধর্মগ্রন্থটা মানে প্রথম সম্মেলনটা হয়, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, এরপর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? সেটা মনে রাখবে বৈশালীতে। প্রথমটা হয় রাজগৃহে, দ্বিতীয়টা হয় বৈশালীতে, ঠিক। আর দেখো দ্বিতীয়টা কার সময় হয়? তো মনে রাখবে কালাশোকের সময় হয়, ঠিক আছে, 383 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক। নেক্সট দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? সেটা মনে রাখবে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়, ঠিক। আর দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় হয়? সেটা হচ্ছে অশোকের সময় হয়, ঠিক আছে, 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, ঠিক। দেখো ফ্রেন্ডস, এই যে বৌদ্ধ সম্মেলনগুলো তোমাদেরকে বলছি, ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন দেয় যে প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয় আর কোথায় হয় বা কার সময় হয়, এই 3টে বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করে, ঠিক আছে। এরপর এরপর দেখো ফ্রেন্ডস, তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা বললাম তোমাদের অশোকের সময় হয়, ঠিক আছে, 250 খ্রিস্টপূর্বাব্দে। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা, সেটা মনে রাখবে এটা হয় কাশ্মীরে হয়, ঠিক আছে। আর কার সময় হয়? মনে রাখবে কনিষ্কের সময় হয়, 78 খ্রিস্টপূর্বাব্দে মানে চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন সেটা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ষোড়শ মহাজন পদ কোন গ্রন্থে উল্লেখ করা আছে? তো মনে রাখবে দ্য অঙ্গুত্তর নিকায়া, ঠিক আছে, এই গ্রন্থে ষোড়শ মহাজন পদ সম্পর্কে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 88 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে ষোড়শ মহাজন পদে কোন কোন রাজ্যের মানে কোন কোন রাজ্য গণতান্ত্রিক ছিল? তো মনে রাখবে ব্রিজি আর মল্লা, ঠিক আছে, এই দুটো রাজ্য ব্রিজি আর মল্ল, এই দুটো রাজ্য ষোড়শ মহাজন পদের মধ্যে, ঠিক আছে, গণতান্ত্রিক রাজ্য ছিল, ঠিক আছে। এরপর দেখো দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদ, দক্ষিণ ভারতে অবস্থিত ষোড়শ মহাজন পদ একমাত্র রাজ্য কোনটি ছিল? তো সেটা ছিল অসমক, ঠিক আছে। আর তোমরা আমাকে এখানে প্রত্যেক কমেন্ট করে জানাও তো দেখি যে ষোড়শ মহাজন পদে, ঠিক আছে, যে 16টি রাজ্য ছিল তার মধ্যে শক্তিশালী মানে তো একেবারে শক্তিশালী রাজ্য সেটার নাম কি বা সেটা কোন রাজ্যটা ছিল, ঠিক আছে। এটা কিন্তু তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। এরপর দেখো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? তো মনে রাখে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর বিম্বিসারের উপাধির নাম হচ্ছে শ্রেণিক, ঠিক আছে, বিম্বিসারের উপাধির নাম হচ্ছে শ্রেণিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, বিম্বিসারের রাজধানীর নাম কি ছিল? তো মনে রাখবে রাজগীর আর গ্রীবব্রজ, এই দুটো ছিল বিম্বিসারের রাজধানী, ঠিক আছে। আর অজাতশত্রুর উপাধির নাম কি ছিল? তো ফ্রেন্ডস তার নাম ছিল কুনিক। দেখো ফ্রেন্ডস, এই দুটো থেকে কিন্তু তোমাদের কনফিউজ হয় যে বিম্বিসারের উপাধির নাম কি আর অজাতশত্রুর উপাধির নাম কি। তো বিম্বিসারের উপাধির নাম হচ্ছে শ্রেণিক আর অজাতশত্রুর উপাধির নাম হচ্ছে কুনিক, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, 94 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ কার রাজত্বকালে হয়? তো মনে রাখবে এটা অজাতশত্রুর রাজত্বকালে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণটা হয়, ঠিক। দেখো ফ্রেন্ডস, অজাতশত্রুর নাম কি? তো অজাতশত্রুর যে আসল নাম সেটা মনে রাখবে উভয়ভদ্র, ঠিক আছে। আরে 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 একটু এখানে দেখো ফ্রেন্ডস একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, অজাতশত্রুর পুত্রের নাম কি? পুত্রের নাম, ঠিক আছে, এটা হচ্ছে উভয়ভদ্র, ঠিক। অজাতশত্রুর পুত্রের নাম হচ্ছে উভয়ভদ্র। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, কে পাটলিপুত্রের প্রথম অস্থায়ীভাবে রাজধানী স্থানান্তর করেন? তো এটা করেন উভয়ভদ্রই করেন, ঠিক আছে। পাটলিপুত্রে অস্থায়ীভাবে কিন্তু রাজধানী স্থানান্তর করেন, স্থায়ীভাবে কিন্তু করেনি, ঠিক আছে। নেক্সট এরপর দেখো হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি? সেটা হচ্ছে নাগদশক হচ্ছে হর্ষঙ্ক বংশের শেষ রাজা, ঠিক আছে।
এরপর এরপর দেখো ফ্রেন্ডস 98 নম্বর প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? তো এটা হবে শিশুনাগ, ঠিক আছে, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশুনাগ, ঠিক। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, কে তার রাজধানী প্রথমে গ্রীবরজ ও পরে বৈশালীতে স্থানান্তর করেন? তো এটা করেন শিশুনাগ, ঠিক আছে, তার রাজধানীটা প্রথমে গ্রীবরজ নিয়ে যান, তারপর পরে আবার বৈশালীতে স্থানান্তর করেন, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস 100 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে শিশুনাগের পুত্রের নাম কি? সেটা হচ্ছে কালাশোক হচ্ছে শিশুনাগের পুত্রের নাম, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস 101 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কে প্রথম স্থায়ীভাবে পাটলিপুত্র রাজধানীতে স্থানান্তর করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে স্থায়ীভাবে করেন কালাশোক, ঠিক আছে, আর অস্থায়ীভাবে কে করে? তো মনে রাখবে অস্থায়ীভাবে করে কে? সেটা করে উভয় ভদ্র, ঠিক আছে, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 102 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? তো প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ, ঠিক আছে, আর দ্বিতীয় পরশুরাম কার উপাধি? এটা কিন্তু মহাপদ্ম নন্দের উপাধি হচ্ছে দ্বিতীয় পরশুরাম, ঠিক। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের রাজা কে ছিল? তো মনে রাখবে যখন আলেকজান্ডার ভারতে আসে তখন মগধের রাজা ছিল ধননন্দ, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? সেটা হচ্ছে ধননন্দ, ধননন্দ হচ্ছে নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 106 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে নন্দ রাজাদের রাজধানীটা কোথায় ছিল? সেটা ছিল পাটলিপুত্রে, ঠিক আছে। এরপর এরপর দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, ঠিক। আর চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? সেটা ছিল মহারাজ ধীরাজ, ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস তোমাদের এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। চন্দ্রগুপ্তের যে উপাধিটা সেটা হচ্ছে মহারাজ ধীরাজ, আর চন্দ্রগুপ্ত হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো ফ্রেন্ডস, মেগাস্তেনিস কার আমলে সেলুকাসের দূত হিসাবে আসেন? তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তেনিস সেলুকাসের দূত হিসাবে আসেন, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস 110 নাম্বার, যেটা হচ্ছে কাকে জৈন গ্রন্থের সিংহসেন বলে? তো মনে রাখবে বিন্দুসারকে বলা হয় জৈন গ্রন্থের সিংহসেন, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরের প্রশ্ন, সব মুনিষে প্রজমা, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, প্রজমা হবে, সব মুনিষে প্রজমা, এই কথাটা কে বলেন? তো মনে রাখবে সম্রাট অশোক বলে এই কথাটা, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? সেটা হচ্ছে বৃহদ্রথ, আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, মৌর্য যুগের মুদ্রার নাম কি ছিল? সেটার নাম ছিল পান, পান ছিল মৌর্য যুগের মুদ্রার নাম, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে দেবভূতি, দেবভূতি হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, কুষাণদের প্রথম রাজা কে ছিল? তো মনে রাখবে ফ্রেন্ডস কুজুল কদফিসেস, ঠিক আছে, কুজুল কদফিসেস ছিল কুষাণদের প্রথম রাজা, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 116 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কে ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে দ্বিতীয় কদফিসেস, ঠিক আছে, দ্বিতীয় কদফিসেস ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস 117 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কনিষ্ক কবে সিংহাসনে বসেন? তো মনে রাখবে 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন, ঠিক আছে। আর কনিষ্ক কবে শকাব্দ প্রচলন করেন? এটা করেন 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এটাও তিনি 78 খ্রিস্টাব্দে প্রচলন করেন। তো ফ্রেন্ডস কনিষ্ক সম্পর্কে এই তিনটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো দেখো কনিষ্ক কবে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। কনিষ্ক কবে শকাব্দ প্রচলন করেন? 78 খ্রিস্টাব্দে। আর কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা সেটা হচ্ছে কনিষ্ক, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে শকাব্দ কে প্রচলন করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস কনিষ্কের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে পেশোয়ার, ঠিক আছে, পেশোয়ার হচ্ছে কনিষ্কের রাজধানীর নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস কনিষ্কের উপাধির নাম কি ছিল? সেটা ছিল দেবপুত্র, ঠিক আছে, দেবপুত্র ছিল কনিষ্কের উপাধির নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস কুষাণ বংশের শেষ রাজার নাম কি? তো মনে রাখবে বাসুদেব হচ্ছে কুষাণ বংশের শেষ রাজা, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস 123 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? তো মনে রাখবে সিমুখ সাতবাহন বংশের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন, ঠিক আছে। এরপর দেখো 124 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম কি? সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার নাম কি? সেটা হচ্ছে গৌতমী সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে, গৌতমী সাতকর্ণী। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 125 নম্বর প্রশ্ন,
যেটা হচ্ছে নাসিক প্রশস্তি কে রচনা করেন? তো এটা রচনা করেন গৌতমী বলশ্রী, নাসিক প্রশস্তি রচনা করেন। ঠিক, এরপর দেখা যাচ্ছে 26 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সাতবাহনদের মুদ্রার নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস, কিন্তু এটা সাতবাহনদের মুদ্রার নাম কি? সেটা হবে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন হবে সাতবাহনদের মুদ্রার নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সেটা হচ্ছে শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে পাটলিপুত্র হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম। ঠিক আছে, নেক্সট 129 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গুপ্ত বংশের শক্তিশালী রাজার নাম কি? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শক্তিশালী রাজা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস কিন্তু এটা, হ্যাঁ। ঠিক আছে, এরপর দেখো প্রথম চন্দ্রগুপ্তের উপাধির নাম কি? সেটা হচ্ছে মহারাজ ধীরাজ হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের উপাধির নাম। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সেটা ছিল পাটলিপুত্রে। ঠিক, কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়? সেটা মনে রাখবে, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক, এরপরে প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের উপাধির নাম কি? সেটা হচ্ছে কবিরাজ। ঠিক আছে, আর হচ্ছে পরক্রমাঙ্ক। ঠিক আছে, পরক্রমাঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম কি? সেটা হচ্ছে বিক্রমাদিত্য হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, কার সময় তার রাজত্বকাল নবরত্ন, মানে কার সময় তার রাজত্বকালে, এক মিনিট ফ্রেন্ডস, এখানে মিস্টেক হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে কার সময় তার এখানে হবে রাজ্যসভায়। ঠিক আছে, কার সময় তার রাজ্যসভায় নবরত্ন বিরাজ করত? তো মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ঠিক আছে, তার রাজ্যে নবরত্ন কিন্তু বিরাজ করত। ঠিক, নেক্সট এরপর দেখো কুমারগুপ্তের উপাধির নাম কি? সেটা হচ্ছে মহেন্দ্রাদিত্য হচ্ছে কুমারগুপ্তের উপাধির নাম। ঠিক, এরপর দেখো 37 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গুপ্ত বংশের শেষ রাজার নাম কি? সেটা হচ্ছে জীবিত গুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ রাজা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কি? সেটা হচ্ছে শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, শশাঙ্কের রাজধানীর নাম? সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানীর নাম। ঠিক, এরপর দেখো শশাঙ্কের উপাধির নাম কি? সেটা হচ্ছে নীরেন্দ্রদিত্য। ঠিক আছে, সেটা হচ্ছে শশাঙ্কের উপাধি। ঠিক, এরপর দেখো হর্ষবর্ধনের লেখা নাটকগুলোর নাম কি? তো মনে রাখবে, এক হচ্ছে নাগানন্দ, রত্নাবলী, ঠিক আছে, প্রিয়দর্শিকা। এই তিনটে কিন্তু হচ্ছে, ঠিক আছে, হর্ষবর্ধনের তিনটে লেখা নাটক। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বাণভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে দেবপাল। ঠিক, আর পাল যুগের শ্রেষ্ঠ কবির নাম সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী হচ্ছে পাল যুগের শ্রেষ্ঠ কবির নাম। ঠিক, তো ফ্রেন্ডস, এই পাল বংশ সম্পর্কে অবশ্যই তোমরা এইগুলো একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, তারপর শ্রেষ্ঠ কবি, পাল বংশের শেষ রাজা। ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমরা একবার ভালো করে দেখে নেবে। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দেখো সামন্ত সেন। ঠিক আছে, আর সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এই যে সমস্ত বংশগুলো রয়েছে না, যে পাল বংশ, সেন বংশ, ঠিক আছে, তো ফ্রেন্ডস এইখান থেকে তোমরা তিনটে বিষয় কিন্তু অবশ্যই মানে ভালোভাবে জেনে নিয়ে যাবে। যেমন এক নম্বর হচ্ছে সেই বংশটির প্রতিষ্ঠাতা কি, সেই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি, আর সেই বংশের শেষ রাজার নাম কি। ঠিক আছে, অবশ্যই তোমরা এই তিনটে কিন্তু ভালোভাবে দেখে নিয়ে যাবে এক্সামে, কারণ এখান থেকেই প্রশ্ন দেয়, এই তিনটে বিষয় থেকেই প্রশ্ন দেয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, 149 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক হচ্ছে দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো ফ্রেন্ডস, কার সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? সেটা মনে রাখবে, কুতুবউদ্দিন আইবকের সময় চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করে। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো মনে রাখবে আলাউদ্দিন খলজি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, নেক্সট দেখো খলজি বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সেটা হচ্ছে জালাউদ্দিন খলজি, আর খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে বললাম একটু আগে যে বংশগুলো, ঠিক আছে, প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজার নাম কি, ঠিক আছে, আর শেষ রাজার নাম কি, এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে যাবে, কারণ এক্সামে প্রশ্ন দেয়। ঠিক,
এরপর দেখো ফ্রেন্ডস, আলাই দরওয়াজা কার সময় তৈরি হয়? তো মনে রাখবে আলাউদ্দিন খলজির সময় আলাই দরওয়াজা তৈরি হয়। ঠিক, খলজি বংশের শেষ রাজার নাম সেটা হচ্ছে দেখো মুবারক খলজি হচ্ছে খলজি বংশের শেষ রাজার নাম। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো গিয়াসউদ্দিন তুঘলক হচ্ছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক, আর তুঘলক বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক হচ্ছে তুঘলক বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক, নেক্সট এরপর দেখো মোহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি? সেটা হচ্ছে জুন খা। জুন খা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের অ্যাকচুয়াল নেম। ঠিক আছে, নেক্সট দেখো সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সেটা বলা হয় ফিরোজ তুঘলককে বলা হয় সুলতানি যুগের আকবর। ঠিক আছে, আর তুঘলক বংশের শেষ রাজার নাম কি? সেটা হচ্ছে নাসির উদ্দিন মাহমুদ। ঠিক আছে, নাসির উদ্দিন মাহমুদ হচ্ছে তুঘলক বংশের শেষ রাজার নাম। ঠিক আছে, নেক্সট এরপর দেখো কার সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন? তো মনে রাখবে নাসির উদ্দিন মাহমুদের সময় কিন্তু, ঠিক আছে, তৈমুর লং ভারত আক্রমণ করেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে দেখো আবুল ফজল লেখা গ্রন্থগুলোর নাম কি? তো মনে রাখবে আকবরনামা, ঠিক আছে, আইনি আকবরী, এই সমস্ত গ্রন্থগুলো হচ্ছে আবুল ফজলের লেখা। ঠিক আছে, আর ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ফ্রেন্ডস, বাবরের লেখা গ্রন্থগুলোর নাম কি? তো মনে রাখবে তুজুক ই বাবরি হচ্ছে বাবরের লেখা গ্রন্থটি। ঠিক আছে, তুজুক ই বাবরি। নেক্সট দেখো জাহাঙ্গীরের লেখা গ্রন্থটির নাম কি? সেটা মনে রাখবে তুজুক ই জাহাঙ্গীর হচ্ছে জাহাঙ্গীরের লেখা গ্রন্থটি। ঠিক আছে, এরপর দেখো গুল বদন বেগম গ্রন্থের নাম কি? সেটা হবে হুমায়ুন নামা হচ্ছে গুল বদন বেগমের লেখা গ্রন্থ। ঠিক, এরপর দেখো বাবরের প্রকৃত নাম কি, মানে প্রকৃত নামটা কি? তো মনে রাখবে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে বাবরের প্রকৃত নাম। আমি আরেকবার বলছি, জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে বাবরের প্রকৃত নাম। ঠিক আছে, নেক্সট এরপর দেখো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? তো মনে রাখবে 1526 সালে 21শে এপ্রিল। ঠিক আছে, 1526 সালে 21শে এপ্রিল পানিপথের ফার্স্ট যুদ্ধটা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়? তো মনে রাখবে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধটা 1526 সালে 21শে এপ্রিল হয়। ঠিক আছে, বাবর আর ইব্রাহিম লোদির মাঝে মানে মধ্যে আর কি। ঠিক আছে, এরপর দেখো খানুয়ার যুদ্ধ কত সালে হয়? সেটা মনে রাখবে 1527 সালে খানুয়ার যুদ্ধটা হয়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো খানুয়ার যুদ্ধ কার মধ্যে হয়? সেটা মনে রাখবে মেবারের রানা ও বাবরের সাথে 1527, মানে পানিপথের প্রথম যুদ্ধের জাস্ট 1 বছর পরই কিন্তু খানুয়ার যুদ্ধটা হয়। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। ঠিক আছে, আর 1527 সালে কি খানুয়ার যুদ্ধটা হয়, যেটা মেবারের রানা আর বাবরের সাথে হয়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো গোলাপ চাষ কার সময় হয়? তো মনে রাখবে বাবরের সময় কিন্তু গোলাপ চাষটা শুরু হয় ফার্স্ট। ঠিক আছে, নেক্সট দেখো হুমায়ুন কথার অর্থ কি? তার অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, শের শাহের প্রকৃত নাম কি? সেটা হচ্ছে ফরিদ খাঁ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস। ঠিক আছে, তো শের শাহের প্রকৃত নাম সেটা হচ্ছে ফরিদ খাঁ। ঠিক, নেক্সট এরপর দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয় 1556 সালের নভেম্বর মাসে। 1556 সালে নভেম্বর মাসে। ঠিক, নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়? তো মনে রাখবে মুঘল ও আফগানদের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা 1556 সালে নভেম্বর মাসে হয়। ঠিক আছে, নেক্সট এরপর দেখো 175 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে আকবর নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, নেক্সট এরপর দেখো 176 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে মানসবদারি প্রথা কে চালু করে? তো ফ্রেন্ডস মনে রাখবে আকবর 1579 সালে মানসবদারি প্রথাটা ফার্স্ট চালু করে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো মানসবদারি যেটা বললাম না, মানসবদারি প্রথা, সেই মানসব শব্দের অর্থ কি? সেটা হচ্ছে পদমর্যাদা। ঠিক আছে, পদমর্যাদা হচ্ছে মানসব শব্দের অর্থ। ঠিক,
এরপর দেখো আকবরের সময় বিরাট সঙ্গীত শিল্পীর নাম কি? সেটা ছিল তানসেন। ঠিক আছে, আকবরের সময় বিরাট সঙ্গীত শিল্পী ছিল তানসেন। অনেক কিন্তু মানে বলে যে ঠিক আছে যে তানসেনের যে সুরের কারণে কিন্তু অনেক সময় কি বৃষ্টি চলে আসতো। ঠিক আছে, তানসেন মানে এতই তার সুর ছিল, সেই সুরে কিন্তু বৃষ্টি চলে আসতো, এটা কিন্তু অনেকেই বলে আর কি। ঠিক আছে, তো মনে রাখবে আকবরের সময় বিরাট সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। ঠিক, নেক্সট। তো দেখো তানসেনের আসল নাম কি সেটা মনে রাখবে, রামতনু পান্ডে। রামতনু পান্ডে হচ্ছে তানসেনের আসল নাম। এরপর দেখো কার রাজত্বকালে নবরত্ন বিরাজ করতো? তো মনে রাখবে আকবরের রাজত্বকালে কিন্তু নবরত্ন বিরাজ করতো। ঠিক আছে, এরপর এরপর দেখো ফ্রেন্ডস জাহাঙ্গীরের আসল নাম কি? তো ফ্রেন্ডস মনে রাখবে সেলিম হচ্ছে জাহাঙ্গীরের আসল নাম। ঠিক আছে, বাবরের পুত্র সরি আকবরের পুত্র, আকবরের পুত্র হচ্ছে সেলিম। ঠিক আছে, বা জাহাঙ্গীর যাই বলো না কেন, তো জাহাঙ্গীরের আসল নাম যেটা সেটা হচ্ছে সেলিম। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস জাহাঙ্গীর উপাধির নাম কি? জাহাঙ্গীর উপাধির নাম কি? সেটা হচ্ছে নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ গাজী। নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ গাজী হচ্ছে জাহাঙ্গীর উপাধি, ভীষণ বড় উপাধিটা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস জাহাঙ্গীর সমাধিস্থলের নাম কি? সেটা হচ্ছে লাহোর। ঠিক আছে, লাহোর যেটা সেটা হচ্ছে জাহাঙ্গীরের সমাধিস্থলের নাম। এরপর দেখো ফ্রেন্ডস শাহজাহানের পূর্ব নাম কি ছিল? তো মনে রাখবে খুররম। খুররম ছিল শাহজাহানের পূর্ব নাম। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস 185 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কার রাজত্বকালে কার রাজত্বকালকে স্বর্ণযুগ বলে? তো শাহজাহানের রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয়। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? তো শাহজাহান নির্মাণ করেন দিল্লির জামা মসজিদ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, জামা মসজিদ কে নির্মাণ করেন? তো শাহজাহান নির্মাণ করেন জামা মসজিদ। এরপর হচ্ছে 187 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কে শিশু মহল নির্মাণ করেন? তো ফ্রেন্ডস মনে রাখবে শাহজাহান শিশু মহল নির্মাণ করেন। ঠিক, এরপর দেখো খাস মহল কার দ্বারা নির্মিত? এটা কিন্তু শাহজাহানের দ্বারাই নির্মিত। ঠিক আছে, নেক্সট দেখো শাহজাহানের সমাধিস্থলের নাম সেটা হচ্ছে তাজমহল। তাজমহল হচ্ছে শাহজাহানের সমাধিস্থলের নাম। ঠিক আছে, এরপর দেখো 190 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে অরঙ্গজেবের উপাধির নাম কি? তো মনে রাখবে আলমগীর, ঠিক আছে, বাদশাহ, গাজী, এগুলো হচ্ছে অরঙ্গজেবের উপাধির নাম। আলমগীর আর বাদশাহ আর গাজী। ঠিক, এই তিনটা। নেক্সট, এরপর দেখো কাকে কাকে দরবেশ ও জিন্দাপীর বলা হয়? তো মনে রাখবে অরঙ্গজেবকে দরবেশ ও জিন্দাপীর বলা হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, জিন্দাপীরটা কিন্তু মানে জিজ্ঞাসা করে এক্সামে যে কাকে জিন্দাপীর বলা হয়। তো মনে রাখবে অরঙ্গজেবকে জিন্দাপীর আর দরবেশ এই দুটোই কিন্তু বলা হয়। নেক্সট দেখো ফ্রেন্ডস মুঘলদের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মুঘলদের শ্রেষ্ঠ সম্রাট। ঠিক, এরপর দেখো কে কে রাজা রামমোহনকে রাজা উপাধি দেন? তো সেটা দেন দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, যে আমরা বলি না রাজা রামমোহন রায়, তো তার নাম ছিল রামমোহন রায়। ঠিক আছে, তাকে রাজা উপাধিটা দেওয়া হয়, আর এই উপাধিটা দেয় দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো ছত্রপতি উপাধিটি কার? সেটা হচ্ছে শিবাজি। ঠিক আছে, শিবাজির উপাধি হচ্ছে ছত্রপতি, সে তাই আমরা বলি না যে ছত্রপতি শিবাজি। ঠিক আছে, তো উপাধিটা হচ্ছে ছত্রপতি, ঠিক আছে, নাম হচ্ছে শিবাজি। নেক্সট দেখো ফ্রেন্ডস প্রথম শিখ গুরুর নাম কি? সেটা হচ্ছে গুরু নানক হচ্ছে প্রথম শিখ গুরু। দেখো ফ্রেন্ডস এই শিখ গুরু থেকে কিন্তু প্রশ্ন মানে দেয় এক্সামে। ঠিক আছে, তো মনে রাখে প্রথম শিখ গুরু যেটা, ঠিক আছে, আর দশম শিখ গুরু যেটা, এই দুটো কিন্তু মনে রাখে, বাকিগুলো তো এক্সাম কিন্তু দেয় না। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে বলে দিই যে প্রথম শিখ গুরু হচ্ছে গুরু নানক। ঠিক আছে, আর দ্বিতীয় শিখ গুরু সেটা হচ্ছে গুরু অঙ্গদ। আর দেখো চতুর্থ শিখ গুরু সেটা হচ্ছে রামদাস। ঠিক, পঞ্চম শিখ গুরু সেটা হচ্ছে অর্জুন। এইভাবে দেখো দশম শিখ গুরু সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখ গুরুর নাম। ঠিক, নেক্সট। এরপর দেখো 200 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে সব লাল হয়ে জায়গা উক্তিটি কার? এটা হচ্ছে রণজিৎ সিং এর উক্তি, সব লাল হয়ে জায়গা। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস রণজিৎ সিং এর রাজধানীর নাম কি? সেটা হচ্ছে লাহোর হচ্ছে রণজিৎ সিং এর রাজধানীর নাম। ঠিক আছে, এরপর এরপর দেখো অমৃতসরের সন্ধি কত সালে হয়? তো মনে রাখবে 1809 সালে অমৃতসরের সন্ধি হয়। ঠিক, এরপর দেখো 203 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে অমৃতসরের সন্ধি কার কার মধ্যে হয়? তো মনে রাখবে রণজিৎ সিং ও লর্ড মিন্টন। ঠিক আছে, লর্ড মিন্টোর আর রণজিৎ সিং এর মধ্যে অমৃতসরের সন্ধিটা হয়। ঠিক, কত সালে হয় সেটা মনে রাখবে 1809 সালে। নেক্সট দেখো ফ্রেন্ডস 204 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে পলাশি যুদ্ধ কখন হয়? তো মনে রাখবে 1757 সালে 23শে জুন।
1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধটা হয়। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস বক্সারের যুদ্ধ কখন হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে 1768 সালে বক্সারের যুদ্ধ হয়। ঠিক, নেক্সট দেখো 206 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কখন হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়, 1761 সালে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়? তো মনে রাখবে মারাঠা ও আফগানদের মধ্যে, মারাঠা ও আফগানদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে, তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। ঠিক, দেখো ফ্রেন্ডস এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিয়ে যাবে যে কত সালে হয়, ঠিক আছে, আর কার মধ্যে কার হয়। ঠিক, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটারই দেখে নিয়ে যাবে, মানে দেখে নেবে আর কি, ভালো করে আর ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস 208 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে 76-এর মনন্তর কার সময় হয়? তো কার্টিয়ারের সময় 76-এর মনন্তর হয়। দেখো ফ্রেন্ডস যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, ঠিক আছে, তোমার জন্য একটা ভীষণ গিফট, যেটা গিফট বলতে পারো তোমরা, সেটা হচ্ছে যে এই যে পিডিএফটা সেটা তোমরা ফ্রিতে যদি ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রামে তোমরা ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা খুব সহজে ফ্রিতে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে পিডিএফটা কিন্তু তোমরা, ঠিক আছে, ফাইলে ফেলে রেখো না, যে মানে অনেক ফাইলে তোমাদের এইরকম পিডিএফ কিন্তু অনেক আছে। ঠিক, তো আমি তোমাদেরকে বলবো যে পিডিএফটা ফাইলে ফেলে রেখো না, তোমরা একটু মানে পারলে, ঠিক আছে, পারলে এই পিডিএফটা প্রিন্ট করিয়ে নেবে। ঠিক, প্রিন্ট করিয়ে নেওয়ার পর কি এই পিডিএফটাকে 2 থেকে 3 বার রিডিং দিবে, আর এই ভিডিওটা তোমরা 2 থেকে 3 বার দেখো, তোমাদের কিন্তু 100%, ঠিক আছে, যতগুলো প্রশ্ন আছে না এই ভিডিওতে, ঠিক, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত প্রশ্নই। তো আমি তোমাদেরকে বলবো যে 2 থেকে 3 বার ভিডিওটা দেখো, আর তোমরা যে পিডিএফটা তোমাদেরকে দিচ্ছি ফ্রিতে, ঠিক আছে, এটা তোমরা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে একবার প্রিন্ট করাবে, প্রিন্ট করার পর 2 বার রিডিং দিও, মাত্র 2 বার। ঠিক, তোমার যদি না প্রশ্নগুলো মুখস্থ হয় তো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 208 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে 76-এর মনন্তর কার সময় হয়? তোমার কার্টিয়ারের সময় 76-এর মনন্তর হয়। ঠিক, 209 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে দেখো বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে মীর কাসিম ও ইংরেজদের মধ্যে। ঠিক আছে, মীর কাসিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস গভর্নর অফ বেঙ্গল কাকে বলে? তো গভর্নর অফ বেঙ্গল বলা হয় ওয়ারেন হেস্টিংকে, গভর্নর অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং। তাই এই মানে তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, তাই তাকে বলা হয় গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংসকে। নেক্সট দেখো ফ্রেন্ডস কে সুপ্রিম কোর্ট ব্যবস্থা চালু করে? তো মনে রাখবে ওয়ারেন হেস্টিংস সুপ্রিম কোর্ট ব্যবস্থা চালু করে। ঠিক, এরপর দেখো 213 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে? সেটা করে উইলিয়াম জোন্স। ঠিক আছে, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করে উইলিয়াম জোন্স। ঠিক, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 10 সালা বন্দোবস্ত কে প্রচলন করেন? তো মনে রাখবে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত প্রচলন করেন। ঠিক আছে, নেক্সট 215 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে দেখো সূর্যাস্ত আইন কে প্রচলন করেন? তো মনে রাখবে লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রচলন করেন। ঠিক আছে, 216 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দেখো ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? তো লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে তোমাদের পুলিশ ব্যবস্থা কে চালু করে? তো মনে রাখবে লর্ড কর্নওয়ালিস পুলিশ ব্যবস্থাও চালু করে, আর সূর্যাস্ত আইন প্রচলন করে। ঠিক আছে, 10 সালা বন্দোবস্ত প্রচলন করে। তো ফ্রেন্ডস এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিয়ে যাবে লর্ড কর্নওয়ালিস সম্পর্কে। ঠিক আছে, কারণ তোমাদের এক্সামে দেয়। তো দেখো 10 সালা বন্দোবস্ত প্রচলন করে। ঠিক আছে, আর সূর্যাস্ত আইন, ফাদার অফ সিভিল সার্ভিসও তাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, আর পুলিশ ব্যবস্থাও তিনি কিন্তু প্রচলন করেন। ঠিক, এরপর দেখো 217 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে? তো মনে রাখবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতিটা চালু করে। ঠিক, এরপর দেখো 218 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কে সতীদাহ প্রথা রদ করে? তো মনে রাখবে উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করে। ঠিক, নেক্সট দেখো 219 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং হচ্ছে বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে,
এরপর দেখো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন, তো মনে রাখবে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো 221 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন, তো মনে রাখবে লর্ড ডালহৌসি ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। ঠিক আছে, লর্ড ডালহৌসি। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, ভারতের রেলপথের জনক কাকে বলা হয়, তো লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। দেখো ফ্রেন্ডস, এই লর্ড ডালহৌসি সম্পর্কে এই তিনটি বিষয় কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এক হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন, 2 নম্বর হচ্ছে ডাক ব্যবস্থা প্রবর্তক করেন, 3 নম্বর হচ্ছে দেখো রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ঠিক, যেমন তোমাদেরকে আমি বললাম না যে লর্ড কর্নওয়ালিস সম্পর্কে, সেভাবে কিন্তু লর্ড ডালহৌসি সম্পর্কে কিন্তু তোমরা ভালোভাবে জেনে নিয়ে যাবে। এই তিনটি বিষয় তো অবশ্যই মাস্ট জানবে, ভীষণ ইম্পর্টেন্ট হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, আর কার সময় সিপাহী বিদ্রোহ হয়, এটা লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়। আর ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, এই লর্ড ক্যানিং সম্পর্কে যে তিনটি বিষয় বললাম এখানে, ঠিক আছে, আরও দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে কার সময় বিধবা বিবাহ আইন সেটা পাস হয়, সেটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময়। ঠিক আছে, 1856 সালে লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইনটা পাস হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, কার সময় মহাবিদ্রোহ হয়, তো লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু মহাবিদ্রোহ হয়। ঠিক, তো ফ্রেন্ডস এই 5টা বিষয় তোমরা লর্ড ক্যানিং সম্পর্কে অবশ্যই জেনে নিয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো বিধবা বিবাহ আইন সেটা পাস হয় লর্ড ক্যানিংয়ের সময় 1858 সালে, আর মহাবিদ্রোহটা হয় লর্ড ক্যানিংয়ের সময়। ঠিক আছে, নেক্সট দেখো ফ্রেন্ডস, প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক, এইভাবে দেখো ফ্রেন্ডস, সিপাহী বিদ্রোহ হয় লর্ড ক্যানিংয়ের সময়, ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক, তো ফ্রেন্ডস এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে জেনে নিয়ে যাবে। আমি তোমাদেরকে বললাম যে তোমরা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নেবে। ঠিক আছে, পিডিএফটার লিঙ্কটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবে, সেখানে তোমরা খুব সহজে ডাউনলোড করতে পারবে। যারা যারা টেলিগ্রামে আছো তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আর তোমাদেরকেও বলবো যে টেলিগ্রাম তোমরা অবশ্যই, ঠিক আছে, জয়েন হয়ে যাও, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। বিভিন্ন পিডিএফ এবং বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরে প্রশ্ন সেটা হচ্ছে দেখো কত সালে মহাবিদ্রোহ হয়, তো মনে রাখবে 1857 সালে মহাবিদ্রোহ হয়, আর লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু মহাবিদ্রোহটা হয়েছিল। নেক্সট দেখো ফ্রেন্ডস, সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল, তো মনে রাখবে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল সিপাহী বিদ্রোহের নেতা। এরপর দেখো ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলে, তো মনে রাখবে রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের জাতীয়তাবাদের জনক। কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে। এরপর দেখো ফ্রেন্ডস, রাজা রামমোহন রায়, এক মিনিট, তো দেখো ফ্রেন্ডস 231 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দেখো রাজা রামমোহন রায়কে ভারতের পথিক বলেছেন কে, তো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারতের পথিক বলেছে। ঠিক, এরপর দেখো 232 নম্বর প্রশ্ন কাকে ভারতের জাতীয়তাবাদের গুরু বলেছেন অরবিন্দ ঘোষ, তো মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অরবিন্দ ঘোষ, ঠিক আছে, ভারতের জাতীয় গুরু বলেছেন। ঠিক আছে, নেক্সট এরপর দেখো কাকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়, তো মনে রাখবে রমেশচন্দ্র মজুমদারকে, ঠিক আছে, ভারতের আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়। এরপরে প্রশ্ন সেটা হচ্ছে দেখো ভারত সভার প্রতিষ্ঠাতাকে, তো মনে রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারত সভার প্রতিষ্ঠাতা। আর কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়, তো মনে রাখবে 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো ফ্রেন্ডস কত সালে বঙ্গভঙ্গ রদ হয়, তো মনে রাখবে 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রোধ হয়। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায় বসে, তো মনে রাখবে ঢাকায়। ঠিক আছে, 1906 সালে মুসলিম লীগের প্রথম অধিবেশন বসে। ঠিক, এরপর দেখো 238 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে, তো মনে রাখবে সতীশচন্দ্র বসু। ঠিক আছে, 1902 সালে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা করেন। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস অনুশীলন সমিতির সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, সেটা মনে রাখবে কলকাতাতে অবস্থিত। কোথায়, কলকাতাতে। ঠিক, নেক্সট এরপর দেখো গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়, তো মনে রাখবে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো 241 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গদর শব্দের অর্থ কি,
সেটা হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব, ঠিক আছে, গদর শব্দের অর্থ। নেক্সট দেখো ফ্রেন্ডস, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? তোমরা রাখবে 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। ভীষণ ইম্পর্টেন্ট এই ডেটটা তোমাদের মনে হয় ডাব্লিউপি কনস্টেবল 2019-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কবে হয়, ঠিক মনে হয় মেন এক্সামে কি পিলি এক্সাম দুটোর মধ্যে একটাতে হবে, ঠিক আছে, সঠিক আমার মনে পড়ছে না। নেক্সট দেখো ফ্রেন্ডস, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য কে নাইট উপাধি ত্যাগ করেন? তো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এই যে এই হত্যাকাণ্ডটা হয়েছিল যখন, ঠিক আছে, 1919 সালে, সেই সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেন, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, এই শয়তানের সরকার সংশোধন অসম্ভব, একে শেষ করতে হবে, কথাটা কে বলেছেন? মনে রাখবে মহাত্মা গান্ধী বলেছিলেন, ঠিক আছে, মানে ব্রিটিশ সরকারকে, যে এই শয়তানের সরকার সংশোধন অসম্ভব, একে শেষ করতেই হবে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, সরাই দলের প্রতিষ্ঠাতা কি? তো মনে রাখবে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু সরাই দল প্রতিষ্ঠাতা করেন, ঠিক। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো, সরাই দলের সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস ছিলেন সরাই দলের সভাপতি। এরপর দেখো, সরাই দলের উদ্দেশ্য কি ছিল? তো মনে রাখবে ঔপনিবেশিক, ঠিক আছে, স্বাধীনতা ছিল সরাই দলের মূল উদ্দেশ্য। নেক্সট দেখে দেখো ফ্রেন্ডস, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? তোমরা রাখবে 1928 সালের 3 ফেব্রুয়ারি। 1928 সালে 3 ফেব্রুয়ারি সাইমন কমিশন ভারতে আসে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ডান্ডি অভিযান কত সালে হয়? তোমরা রাখবে 12 মার্চ 1930 সালে। ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কিন্তু এটা, ঠিক আছে, 12 মার্চ 1930 সালে, ঠিক আছে, ডান্ডি অভিযান মানে ডান্ডি অভিযান কত সালে হয়? সেটা হচ্ছে 12 মার্চ 1930 সালে। নেক্সট দেখো ফ্রেন্ডস, কত সালে গান্ধীজি লবণ আইন রদ করেন? তো মনে রাখবে 1930 সালে 6 এপ্রিল গান্ধীজি লবণ আইন রদ করেন। নেক্সট দেখো ফ্রেন্ডস, ভারত শাসন আইন কবে কার্যকর হয়? তো মনে রাখবে 1937 সালে ভারত শাসন আইন কিন্তু কার্যকর হয় 1937 সালে। এরপর দেখো, ভারত ছাড়ো প্রস্তাবটি কবে জাতীয় কংগ্রেসের দ্বারা গৃহীত হয়? ভারত ছাড়োর যে প্রস্তাবটা সেটা কবে জাতীয় কংগ্রেস দ্বারা গৃহীত হয়? সেটা হয় 1982 সালে 8 আগস্ট। কবে? 1982 সালে 8 আগস্ট। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, 253 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কবে থেকে শুরু হয়? তো মনে রাখবে 1942 সালে 9 আগস্ট থেকে, ঠিক আছে, ভারত ছাড়ো যে আন্দোলনটা সেটা শুরু হয়। এরপর দেখো ফ্রেন্ডস, ভারত ছাড়ো আন্দোলনের জননী কাকে বলে? তো মনে রাখবে অরুণা আসফ আলী, ঠিক আছে, অরুণা আসফ আলী ভারত ছাড়ো আন্দোলনের জননী বলা হয়, ঠিক আছে। নেক্সট 255 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে দেখো, আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠাতা হয়? তো মনে রাখবে 1942 সালে 1 সেপ্টেম্বর। 1942 সালে 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠাতা হয়, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, আইএনএ সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস কিন্তু এটা, আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, 257 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে দিল্লি চলো ডাকটা সেটা কে দেন? সেটা মনে রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো ডাকটা দেন। নেক্সট দেখো ফ্রেন্ডস, সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দেন? তো মনে রাখবে জনতা, ঠিক আছে, আমাদের ভারতের জনতা সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধি দিয়েছিলেন। নেক্সট দেখো ফ্রেন্ডস, জয় হিন্দ কি আওয়াজ দেন? এটা আওয়াজ দেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক। এরপরের প্রশ্ন দেখো, নেতাজি আন্দামানের নাম কি রাখেন? তো সেটার নাম রাখেন শহীদ দ্বীপ। আর দেখো, নেতাজি নিকোবর দ্বীপের নাম কি রাখেন? তো মনে রাখবে এটা রাখেন স্বরাজ দ্বীপ, ঠিক আছে, আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ আর নিকোবরের নাম রাখেন স্বরাজ দ্বীপ। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, এরপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে নৌ বিদ্রোহ কবে শুরু হয়? তো মনে রাখবে 1986 সালে 18 ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ শুরু হয় ফার্স্ট, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, মাউন্ট ব্যাটেন কবে ভারত আসেন? তো মনে রাখবে 1947 সালে 24 মার্চ মাউন্ট ব্যাটেন ভারতে আসেন। আর এরপরে দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে গৃহীত হয়? সেটা গৃহীত হয় 1947 সালে 3 জুন। 1947 সালে 24 মার্চ তিনি ভারতে আসেন, ঠিক আছে। আর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947 সালে 3 জুন কিন্তু গৃহীত হয়, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, গণপরিষদ স্থাপিত হয় কত সালে?
তো সেটা হয় 1947 সালের 16ই মে। 1947 সালের 16ই মে গণপরিষদ স্থাপিত হয়। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? তো ফ্রেন্ডস মনে রাখবে 9 ডিসেম্বর। আচ্ছা দেখো দেখো ফ্রেন্ডস, গণপরিষদের প্রথম অধিবেশন সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে। আর গণপরিষদ স্থাপিত হয় 1946 সালে 16ই মে, যেখানে প্রথম অধিবেশনটা বসে 9 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে। এরপর এরপর দেখো ফ্রেন্ডস গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম কি? সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা হচ্ছে গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস 268 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে গণপরিষদের স্থায়ী সভাপতিকে? সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গণপরিষদের স্থায়ী সভাপতি। দেখো 11 ডিসেম্বর 1946 সালে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয় 11 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে? সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আর শেষ গভর্নর জেনারেল মানে পরাধীন ভারতের, সেটাও হচ্ছে কিন্তু মাউন্ট ব্যাটেন। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা তোমাদেরকে একটু আগেই বললাম, লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। দেখো ফ্রেন্ডস এই দুটো কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে। 270 নম্বর আর 272 নম্বর। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস এর পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস ভারতের সংবিধানের খসড়া কমিটি সভাপতিকে? তো ফ্রেন্ডস মনে রাখবে ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি হচ্ছে ডক্টর BR আম্বেদকর। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে? তো মনে রাখবে 1949 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধানটা গৃহীত হয় গণপরিষদ দ্বারা। ঠিক আছে। এরপরে যে প্রশ্ন, সেটা যদি দেখো স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় সেটা কত সালে হয়? তো মনে রাখবে 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস জাতীয় পতাকা কবে গৃহীত হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে 1947 সালে 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়। কত সালে? 1947 সালে 22শে জুলাই। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সেটা হচ্ছে 3:2 হচ্ছে ভারতের জাতীয় পতাকার। ঠিক আছে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যেটা, ঠিক আছে, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। ঠিক। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস এখান থেকে মানে তোমাদের জাতীয় পতাকা থেকে যদি প্রশ্ন এসে থাকে তো মনে রাখবে 1947 সালে 22শে জুলাই জাতীয় পতাকা গৃহীত হয়। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2। আর জাতীয় পতাকা মানে নকশাটা তৈরি করে সেটা মনে রাখবে পিঙ্গালি ভেনকাইয়া। ঠিক আছে। জাতীয় পতাকার নকশাটা তৈরি করে। নেক্সট দেখো ফ্রেন্ডস 280 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সংবিধান তৈরি হতে সময় লেগেছে কত? সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে আমাদের ভারতের সংবিধানটা তৈরি হতে। 281 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোন দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি? সেটা মনে রাখবে 1950 সালে 26শে জানুয়ারি এই যে দিনটাতে, যেটাতে আমাদের সংবিধানটা কার্যকর করা হয়। ঠিক আছে। গণপরিষদ দ্বারা আমাদের সংবিধানটা কার্যকর করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। আর এই দিনটার জন্য আমরা এই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাই আমরা ফ্রেন্ডস 26শে জানুয়ারি প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিনটা কিন্তু পালন করি। ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই পাটেল। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস স্বাধীন ভারতের প্রথম এখানে ভারতের প্রথম লৌহমানব কাকে বলে? সেটা মনে রাখবে সর্দার বল্লভভাই পাটেলকে ভারতের প্রথম লৌহমানব বলা হয়। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক। আর দেখো ফ্রেন্ডস বিশ্বভারতী কে স্থাপন করেন? সেটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী স্থাপন করেন।
ঠিক। দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদেরকে বললাম না যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারপর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, এই যে তোমাদের এই ফ্যাক্টগুলো বললাম, ঠিক আছে, তো এই ফ্যাক্টগুলো কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট হবে এক্সামের ক্ষেত্রে, কারণ তোমাদের এক্সাম এই ফ্যাক্টগুলোর মধ্যে জিজ্ঞাসা করে যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি বা শিক্ষামন্ত্রীর নাম কি, এভাবে কিন্তু তোমাদেরকে এক্সামে প্রশ্ন করে। ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত স্বাধীন হয় কত সালে? সেটা স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট। ঠিক আছে, 1947 সালে 15ই আগস্ট, তোমরা সবাই জানো। আর এই দিনটাতে আমরা কি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা এই দিনটাকে পালন করে থাকি প্রতি বছর 15ই আগস্ট। ঠিক আছে। নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, পাকিস্তানের ধারণা কে প্রথম ভাবেন? তো মনে রাখবে মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, পাকিস্তানের ধারণা যেটা সেটা প্রথম ভাবেন মোহাম্মদ ইকবাল। নেক্সট দেখো ফ্রেন্ডস, ভারত ও পাকিস্তানের সীমানার নাম কি? সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। ঠিক আছে, রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যকার সীমানা মানে সীমারেখার নাম। ঠিক। এরপর দেখো 291 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে অশোকের লিপি ও ব্রাহ্মণী লিপি কে পুনরুদ্ধার করেন? অশোকের লিপি আর ব্রাহ্মণী লিপি কে পুনরুদ্ধার করেন? তো মনে রাখবে জেমস প্রিন্সেস। ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হয় সেটা হয় 1700 সালে। ঠিক আছে, 1700 সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হয়। নেক্সট দেখো ফ্রেন্ডস, কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেন? তো মনে রাখবে আকবর। ঠিক আছে, আকবর কি দিন ই ইলাহি প্রবর্তন করেন। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, কে শকাব্দ প্রচলন করেন? সেটা করেন কনিষ্ক, তোমরা সবাই জানো। ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, সবশেষে তীর্থঙ্করের নাম কি? সেটা হচ্ছে মহাবীর। মহাবীর জৈন হচ্ছে সর্বশেষ বা 24তম তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর জৈন। ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? সেটা প্রাকৃত ভাষায় লেখা জৈন সাহিত্য। নেক্সট দেখো ফ্রেন্ডস, গুপ্তাব্দ কে প্রচলন করেন? তো এটা প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন। নেক্সট দেখো ফ্রেন্ডস, শশাঙ্কের রাজধানীর নাম কি? সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানীর নাম। এরপরে প্রশ্ন দেখো, দিল্লি সুলতানের শেষ শাসক কে? দিল্লি সুলতানের শেষ শাসক কে? সেটা হচ্ছে ইব্রাহিম লোদি হচ্ছে দিল্লি সুলতানের শেষ শাসক। নেক্সট দেখো ফ্রেন্ডস, ইকতা প্রথার প্রবক্তাকে? সেটা হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে ইকতা প্রথার প্রবক্তা। ঠিক। তো ফ্রেন্ডস, আমরা 300টি প্রশ্ন কমপ্লিট করলাম। ঠিক আছে, যেমন তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত প্রশ্ন কিন্তু লুসেন্টের জিকে বই থেকে নেওয়া। ঠিক আছে, ভিডিওটি কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ঠিক। তো ফ্রেন্ডস, আমরা 300টা প্রশ্ন কমপ্লিট করলাম। ঠিক। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলবো যে এই যে তোমাদের এই পিডিএফটা, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই প্রিন্ট করিয়ে নেবে। ঠিক আছে, প্রিন্ট করিয়ে পর 2 থেকে 3 বার রিভিশন দেবে। তোমাদের আমি বলছি, কথা দিচ্ছি, 100% কথা দিচ্ছি, তোমাদের কিন্তু সব প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। সাথে এই ভিডিওর 2 থেকে 3 বার কিন্তু তোমরা দেখবে। ঠিক। তো ফ্রেন্ডস, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।